ঈদ যাত্রার পঞ্চম দিনে সড়ক মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ, নেই যানজট, অনেকটা স্বস্তি নিয়ে ট্রেনে বাড়ি ফিরছেন মানুষ। কষ্ট হইতাছে কিন্তু অনেক ভালো লাগতেছে, পরিবেশের সাথে ঈদ করতে পারবো, ঈদের আনন্দ এখন ভালো লাগছে, টিকিট বসতে পারছি সুন্দরভাবে। এইবার আসলে কোনো ভোগান্তি এরকম হয় না। ঈদের কিনলে 100 টাকা বেশি নেও, 800 টাকা তার ভাড়া হয় না। দিনের বেলায় রাতের আবহ, কালবৈশাখীর কবলে দেশের বিভিন্ন অঞ্চল, পিরোজপুরে গাছ উপড়ে এক নারী নিহত। 2 দিনের সফরে ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রীর সঙ্গে, সই হতে পারে চুক্তি ও সমঝোতা স্মারক। ঈদ সামনে রেখে অনলাইন বেচাকেনায় প্রতারণা, পেমেন্টের পর ফেসবুকে ক্রেতাকে ব্লক করে দেওয়ার অভিযোগ, মিলছে না পণ্য। নগরায়ণ দখল দূষণে মরতে বসেছে ঢাকার হাইকার খাল, পায়তারা চলছে খাল ও নদীর সংযোগস্থল ভরাটের নির্বিকার কাউন্সিলর। দেখছিলেন শিরোনাম, সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। ঈদযাত্রার পঞ্চম দিনে কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। 2টি স্পেশাল ট্রেন সহ আজ মোট 69 জোড়া ট্রেন ছেড়ে যাবে কমলাপুর থেকে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, যারা অনলাইনে রেলের টিকিট পাননি তাদের জন্য 25% টিকিট স্ট্যান্ডিং রাখা হয়েছে। সদরঘাট থেকে ভোরে বিভিন্ন এলাকার উদ্দেশ্যে ছেড়েছে লঞ্চ। ভোগান্তি ছাড়াই ঈদযাত্রা করতে পেরে সন্তুষ্ট ঘরমুখ যাত্রীরা। রিশাদ, অর্ণব ও নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেন যাত্রার পঞ্চম দিনে কমলাপুরেও অন্য দিনের চেয়ে যাত্রীর চাপ অনেকটাই বেশি। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ভোর থেকেই কমলাপুরে ছিল এমন ভিড়। ট্রেন ছাড়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে অনেকে এসেছেন কমলাপুরে। খুব ভালো লাগছে, বাড়িতে গেলে তো সবসময় ভালোই লাগে। লেট করেনি ট্রেন, সেরকম ঠিক টাইমে আমরা ট্রেনে উঠতে পেরেছি। আমার বাড়ি ঈদ করতে ভালো লাগে, কারণ আমার দাদা দাদু সবাই এখানে যায়। খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে আমাদের, সব একসাথে ঈদ করব। ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 14টি ট্রেন ছাড়ে কমলাপুর স্টেশন থেকে। শিডিউল বিপর্যয় ছাড়া রেলযাত্রায় সন্তুষ্ট যাত্রীরাও। অনেকদিন পরে যাচ্ছি, তারপরে ঈদের আনন্দ সবার সাথে, পরিবারের সাথে একসাথে ঈদ করব, আলাদা একটা অনুভূতি। এখন ভালো লাগছে, টিকিট বসতে পারছি সুন্দরভাবে, এখন মনে হয় যে ভালো লাগছে। ট্রেনে যাচ্ছি, এটা সব মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এইবার আসলে কোনো ভোগান্তি এরকম হয় না, মোটামুটি সবকিছুই সহজ এবং ইজিভাবে যাতায়াত করা যাচ্ছে। ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও যাত্রীদের ভিড় ছিল অন্য দিনের চেয়ে বেশি। ট্রেন আসার 10:40, এখনো আসেনি। ট্রেনটা কোথায় আছে এটা এখনো কোনো ঘোষণা নেই, মানে যে একটা লেট হইলো যে মানুষকে বলবে যে আমরা একটু এটা এই অবস্থায় আছে, কোনো ইনফরমেশন নাই, এটা থাকা উচিত। সকাল থেকে সদরঘাটের এমন ব্যস্ততা ঈদযাত্রা ঘিরে। চাঁদপুর সহ বিভিন্ন এলাকার লঞ্চ ছাড়ে টার্মিনাল থেকে। স্বস্তির ঈদযাত্রায় ঘরে ফিরতে পেরে খুশি অনেকে। কষ্ট করে কষ্টমান হইতাছে না, খুশি লাগতাছে, দেশে যাইতাছে, সবাই লাগে ঈদ করুম। অনেক কষ্ট হইতাছে কিন্তু অনেক ভালো লাগতাছে, পরিবেশের সাথে ঈদ করতে পারবো, ঈদের আনন্দ। এদিকে সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসেও বেড়েছে যাত্রীদের চাপ। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। ঈদযাত্রার খবর জানাতে বিভিন্ন স্থান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই ট্রেনে ঈদযাত্রার খবর। রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ট্রেনে ঈদযাত্রায় মানুষের ভোগান্তির কোনো অভিযোগ কি আছে? আমি এখন আছি বিমানবন্দর স্টেশনে এবং বিমানবন্দর এই স্টেশনে কিন্তু কিছুক্ষণ আগে আপনার সিলেটগামী যে জয়ন্তিকা এক্সপ্রেস রয়েছে সেটি কিন্তু এখানে এসে পৌঁছেছে। মাত্র 5 মিনিট হলো এখানে এসে পৌঁছেছে এবং এখনই কিন্তু আপনার এটি আবার ছেড়ে গিয়েছে। আমরা এই সিলেটগামী যে জয়ন্তিকা যাত্রীদের সাথে কথা বলছি, তারা বলছেন যে 15 মিনিট আসলে এবার শিডিউল বিপর্যয় ঘটেছে এই জয়ন্তিকার যে এক্সপ্রেস রয়েছে সেটিতে। তবে আমরা দেখেছি বিমানবন্দরে কিন্তু আসলে আপনার যাত্রীদের কিন্তু চাপ রয়েছে বেশ। কমলাপুরের থেকে আসলে যারা উঠতে পারেনি তারা অনেকে কিন্তু আসলে আপনার বিমানবন্দর থেকে কিন্তু আপনার এখানে এসে
বিমানবন্দর থেকে কিন্তু আসলে তারা এখানে অনেকেই কিন্তু উঠছেন এবং এখানে কিন্তু একই জিনিস দেখছি, আসলে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সবাই কিন্তু আসলে টিকিট চেক করে তারপর কিন্তু আসলে যাত্রীদের বিমানবন্দর স্টেশনে কিন্তু আসলে প্রবেশ করতে দিচ্ছে। এছাড়া আসলে কোনো ধরনের বহিরাগত বা আপনার যাত্রী যারা টিকিট নেই তাকে কিন্তু আসলে আপনার এই বিমানবন্দর স্টেশনে আপনার প্রবেশ করতে দিচ্ছেন না। এবং আপনাকে একটু বলে রাখি যে আজকে কিন্তু প্রায় 69 জোড়া ট্রেন কিন্তু আজকে আপনার ঢাকা থেকে ছেড়ে যাবে এবং এই পর্যন্ত প্রায় 16টি ট্রেন কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে আপনার ঢাকা ত্যাগ করেছে। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে আজকে কিন্তু প্রায় 1.5 লক্ষাধিক যাত্রী কিন্তু যাতায়াত করবে। আগামী 8 তারিখ এবং 9 তারিখ প্রায় 2,80,00,000 টিকিট বিক্রি হয়েছে এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে আগামী যে 8 তারিখ এবং 9 তারিখে যাত্রীদের চাপটা সব থেকে বেশি বাড়বে এবং গার্মেন্টস এবং বিভিন্ন সরকারি ছুটির কারণে আসলে আপনার এই ভিড়টি কিন্তু আসলে বাড়বে বলে তারা মনে করছেন। যদিও সে বিষয়ে কিন্তু আসলে তারা কিন্তু আপনার যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা এবং যথেষ্ট ব্যবস্থা কিন্তু তারা করে রেখেছেন। এবং আজকে থেকে কিন্তু আপনার স্ট্যান্ডিং কমিটি কিন্তু আসলে স্ট্যান্ডিং টিকিটও কিন্তু আসলে আপনার বিক্রি হচ্ছে এবং আপনার সব কিছু কিন্তু এক ধরনের আপনারা তারা কিন্তু বেশ আমরা একটু কথা বলি যে আপনার সাথে একটু কথা বলি। আপনি কি কোথায় যাবেন? আমি এখন যাব কোথায় জানি যাব ময়মনসিংহ যাচ্ছেন আপনি? ময়মনসিংহ গফরগাঁও। আচ্ছা, কখন আপনাদের ট্রেন আসার কথা ছিল? এই যে ঘোষণা দিতেছে মাত্র এসে পড়বে, একটু পরে ঘোষণা দিতেছে। 12টার দিকে আসার কথা ছিল, একটু লেট হইতেছে। কটার সময় আসার কথা ছিল এটা? এটার ফিক্স টাইম হচ্ছে 11:30 আর কাউন্টারে বলছে 12টা, কিন্তু এখনো আসে নাই। এটা তো সবসময় লেট করে, প্রায় 1-2 ঘন্টা সবসময় লেট করে। আচ্ছা, যেমনটি শুনছিলেন আসলে তারা কিন্তু বলছেন যে আসলে 1 ঘন্টা লেট করে, যদিও আসলে এটা তিতাস কমিউনিটি যারা আছে লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেনটি কিন্তু আসলে বেশ দেরি করছে। কিন্তু যেগুলো আন্তনগর এক্সপ্রেস সেগুলো কিন্তু আসলে কোনো শিডিউল বিভাগ এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। এই ছিল আমার কাছে বিমানবন্দর স্টেশন থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে। এবারে সড়ক পথের ঈদযাত্রা খবর জানবো। গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন? ইশিকা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর ঈদে গড়মুখ মানুষের চাপ কিন্তু সড়ক মহাসড়কগুলোতে বাড়তে শুরু করেছে। তো আমরা সকাল থেকে বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়েছিলাম এবং খবর নিয়ে জানতে পেরেছি যে সবগুলো রুটে অর্থাৎ ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু ঈদে গড়মুখ মানুষের চাপ বাড়তে শুরু করেছে। আপনি জানেন যে আগামীকাল আপনার বিভিন্ন পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হবে, তারপরে কিন্তু মহাসড়কগুলোতে কিন্তু আপনার যানজটের একটু সংখ্যা কিন্তু করছেন। তো এইদিকে কিন্তু পুলিশ প্রশাসনও ব্যাপক প্রস্তুতি রেখেছেন। তারাও কিন্তু রেখার রিজার্ভ থেকে শুরু করে ট্রাফিক পুলিশ এবং থানা পুলিশও কিন্তু বৃদ্ধি করেছেন এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিন্তু সড়কে যাতে জটলা তৈরি না হয় এর জন্য কিন্তু উচ্ছেদ অভিযানও তারা পরিচালনা করছেন। তো পাশাপাশি সবগুলো রুটেই কিন্তু আজকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অন্য দিনের মতন যে গতিতে যানবাহন চলাচল করে আজকে কিন্তু সেই গতিতেই যানবাহন চলাচল করছে। পাশাপাশি আপনার সবগুলো সড়কেই কিন্তু যাত্রীরা কিন্তু আপনার এইভাবে স্বাচ্ছন্দ্যে যেতে পারে কিন্তু আপনার খুব স্বস্তি প্রকাশ করেছেন। আপনার যেটা দেখছেন সিগন্যাল জ্যাম ছাড়া কিন্তু কোথাও কোনো জ্যাম নেই। আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি চান্দনা চৌরাস্তা এলাকা, এখানে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে ঈদে ঘরমুখ মানুষের চাপ থাকলেও কিন্তু স্বস্তিই আছে। গাড়ি কিন্তু অনেকগুলো গাড়ি যেগুলো ঢাকা থেকে ছেড়ে আসছে সেই গাড়িগুলো কিন্তু আমরা ফাঁকাই দেখছি, যে প্যাসেঞ্জার কিন্তু ফাঁকা। তো পাশাপাশি তারাও এখন মানে অল্প সময়ের মধ্যে ময়মনসিংহ থেকে গাজীপুর আসতে পারতেছেন এবং ঢাকা থেকে অল্প সময়ের মধ্যে ময়মনসিংহ যেতে পেরে কিন্তু তারা স্বাচ্ছন্দ্য প্রকাশ করছেন। অর্থাৎ ঈদে ঘরমুখ মানুষের যে চাপের একটা সংখ্যা করা হয়েছিল সেটা কিন্তু এখন পর্যন্ত সেই প্রভাবটি গাজীপুরে কোথাও পড়েনি। তো আমরা সকাল থেকেই কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে খবর নিয়েছি, যানবাহন চলাচল অন্য দিনের মতন স্বাভাবিক রয়েছে এবং চান্দনা চৌরাস্তা আপনারা জানেন যে এখানে কিন্তু 32টি জেলার প্রবেশ মুখ, এখান থেকে কিন্তু সবগুলো গাড়ি বাক হয়ে বিভিন্ন উত্তরবঙ্গ সহ সব জেলায় বাক হয়ে যায়। ফলে কিন্তু এই জায়গাটা যানজট হওয়ার শঙ্কা ছিল, কিন্তু এই জায়গাটাও কিন্তু যানজট নেই, স্বাভাবিক গতিতে চলছে। তো ধারণা করা হচ্ছে আগামীকাল কিছুটা যানজট বাড়তে পারে, কিন্তু পুলিশ প্রশাসনও ব্যাপক প্রস্তুতি রেখেছে নিশিকা। আর এই ছিল আমার কাছে চান্দনা চৌরাস্তার সড়ক পরিস্থিতি নিয়ে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। এবারে সাভার থেকে যুক্ত হচ্ছেন শাহিনুর রহমান। শাহিন, উত্তরের ঈদযাত্রায় সাভার অংশে গাড়ির চাপ কতটা?
ইশিকা, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি সাভারের সবচেয়ে ব্যস্ততম এলাকা বাইপাল মোড়ে। আপনাকে যদি জানিয়ে রাখি যে সাভার আসলে একটি শিল্প অধ্যুষিত এলাকা। এই এলাকায় বেশিরভাগ লোকই কিন্তু কর্মজীবী এবং এই এলাকায় বিশেষ করে গার্মেন্টস অধ্যুষিত এলাকা হওয়ায় গার্মেন্টসগুলো যখন ছুটি হয়ে যায় তারপরে কিন্তু সড়ক মহাসড়কে চাপ বাড়তে থাকে। আমরা যদি আপনাদেরকে এখনকার পরিস্থিতি একটু দেখাইতে চাচ্ছি যে রাস্তায় কিন্তু এখন অতটা যানজট নেই আমরা দেখতে পাচ্ছি এবং মানুষ কিন্তু বাসা থেকে বের হয়ে আসতেছে, বিভিন্ন কাউন্টারে ভিড় করতেছে। তারা কিন্তু অনেকেই কিন্তু আবার দেখেছি যে অনেকে আগে ভাগে কিন্তু টিকিট কেটে রেখেছিল, তারাও কিন্তু আমরা দেখেছি যে কাউন্টারে এসে কিন্তু তারা ভিড় করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার এবং আশুলিয়ার বিভিন্ন যে এই এলাকার হয়ে কিন্তু আবদুল্লাহপুর হয়ে বাইপাল হয়ে কিন্তু উত্তরবঙ্গের 19টি জেলার মানুষ কিন্তু এই রাস্তায় ব্যবহার করে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করার কারণে কিন্তু যানজটের মানুষের সংখ্যা থাকলেও এখন পর্যন্ত কোনো যানজট দেখা যাচ্ছে না। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু এবার স্বস্তির খবর আছে। ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু কোনো রকম যানজট মানুষের না পোহাতে হচ্ছে না, তারা কিন্তু নির্বিঘ্নে তাদের বাড়িতে পৌঁছাতে পারছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সাভার এবং আশুলিয়ার আমরা দেখেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিশেষ করে ইপিজেড, বাইপাল, জিরানি, শ্রীপুর এবং জামগড়া এলাকায় যে পয়েন্টগুলো এবং নবীনগর যে পয়েন্টগুলো যানজটে সবসময় নাকাল থাকে, এইসব পয়েন্টগুলোতে কিন্তু আমরা দেখেছি যে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে এবং হাইও থানার পক্ষ থেকেও কিন্তু আমরা দেখেছি যে এখানে পুলিশ মোতায়েন করা আছে। এবং সেই সাথে আপনি দেখেছি যে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ফুটওভার ব্রিজের মধ্যে ব্যানার টাঙ্গিয়ে দেওয়া হয়েছে যাতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ভাড়ায় যাতে তারা যাত্রী পাঠাতে পারে এবং কাউন্টারে যাতে দীর্ঘক্ষণ কোনো বাস দাঁড়িয়ে থাকতে না পারে তার জন্য কিন্তু ব্যবস্থা তারা কিন্তু হাতে নিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইশিকা, এই ছিল আশুলিয়ার যে বাইপাল মোড় থেকে। পরবর্তীতে আমরা পরবর্তী খবরে আমরা জানিয়ে দিব যদি কোনো আপডেট কোনো কিছু থাকে। ইশিকা। শাহিন, অনেক ধন্যবাদ আপনাকে। এবারে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ কতটা বেড়েছে আর যমুনা সেতুর পূর্ব অংশে যানজটের কোনো তথ্য কি আপনার কাছে রয়েছে কিনা? ধন্যবাদ। আপনি জানেন যে ঈদের বাকি রয়েছে 3 দিন। আসলে ঘর মুখী কিন্তু উত্তরবঙ্গে যারা ঈদ করার জন্য তারা কিন্তু যাচ্ছেন এবং মূলত আসলে এই বঙ্গবন্ধু সেতুর যে পূর্ব পার অংশ সেই অংশে কিন্তু আসলে যানজটের একটা লক্ষ্য কিন্তু আমরা করি এবং এখান থেকেই মূলত এই যানজটের উৎপত্তি হয় এবং বিশেষ করে এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু এই পূর্ব পার সেতু পর্যন্ত প্রতি বছরই কিন্তু আমরা দেখতে পাই যে এই যে বঙ্গবন্ধু সেতু টুল আদায়ও কিন্তু অনেক সময় বন্ধ থাকে, বিলম্বিত হয় এবং যার কারণে একটা যানজট থেকে যায়। আমরা একটু কথা বলবো আহসানুল কবির পাবেল, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু সেতুর যে প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী। আপনি একটু বলবেন ছোট করেই আসলে যে এই আমরা তো প্রতি বছরই দেখি যে এইখানে যানজট একটি থাকে এবং মাঝে মাঝে টোল আদায় বন্ধ হয় এবং এই বঙ্গবন্ধু সেতুর মধ্যেও দেখা যায় যে আপনার দুর্ঘটনা ঘটে। তো সব মিলে আসলে এইবারে আপনাদের প্রস্তুতি কেমন? আচ্ছা, আসলে টোল আদায় যেটা বললেন, টোল আদায় কখনোই বন্ধ থাকে না। টোল আদায়, টোল বুথ সর্বক্ষণিকই সচল, কিন্তু যেটা সমস্যা হয় সেতুর উপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো গাড়ি বিকল হয় সেক্ষেত্রে ওই যে জায়গাতে গাড়ি বিকল হয়েছে সেখান থেকে আর গাড়ি যেতে পারে না, সেই গাড়িগুলো টেল ব্যাক করে, অর্থাৎ পিছনে আসতে থাকে এবং এক পর্যায়ে সেতু পার হয়ে যায়, আমাদের সেতুর টোল প্লাজা পার হয়ে যায় এবং এটা অনেক টেল ব্যাক করে, টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চলে যায়, এরকম ঘটনা ঘটেছে। তো আসলে এই দুর্ঘটনা যেগুলো ঘটে বা গাড়ি বিকল হয় সেগুলা দ্রুত উদ্ধারের জন্য, রেস্কিউয়ের জন্য আমাদের সার্বক্ষণিক 2টা র্যাকার মজুদ আছে। সেই র্যাকার 2টা আমরা টোল প্লাজা পার করায় রেখেছি আর কি, আপনারা দেখতে পাবেন। সেই র্যাকার সাথে সাথে সেতুতে আমরা উঠাই দিই এবং এই বিকল হয়ে যাওয়া বা দুর্ঘটনা কবলিত যে গাড়িগুলো আছে
এগুলো আমরা দ্রুত অপসারণ করে ফেলি, তখন আর কি সেতুটা সচল হয়। তো বরাবরের মতো ঈদের সময় যেহেতু গাড়ির প্রেশার 2 থেকে 3 গুণ হয়ে যায়, তো আমরা এদিকে 9টা টোল বুথ এবং পশ্চিম দিকে সিরাজগঞ্জ 9টা টোল বুথ সার্বক্ষণিক ওপেন রেখেছি আর কি। পাশাপাশি আমাদের যারা নিরাপত্তা বাহিনী, তারপর ট্রাফিক ম্যানেজমেন্টে যারা আছে তারা সর্বদা সজাগ আছে। আর এবার ছুটিটা একটু দীর্ঘায়িত, তো যে সময় আমরা দেখেছি পূর্ব অভিজ্ঞতার আলোকে ছুটিটা একটু বড় হয়, যানজট কিছুটা কম হয়। তবুও আগামীকাল গার্মেন্টস যেহেতু ছুটি হবে, একটা প্রেশার থাকবে, তো আমরা তার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ তারা বলছেন যে যারা টোলের কর্মকর্তা এবং যারা প্রশাসনের কর্মকর্তা তাদের প্রস্তুত রয়েছে এবারে ঈদযাত্রা। এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নিয়ে। আতিক, অনেক ধন্যবাদ আপনাকে। সবশেষে এবার মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, ঈদযাত্রায় পাটুরিয়া ঘাটে গাড়ির চাপ কতটা বেড়েছে, কোনো ভোগান্তির তথ্য কি রয়েছে কিনা আপনার কাছে? ইশিকা, ধন্যবাদ। ঢাকার দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার যে অন্যতম যে নৌ রোড, পাটুরিয়া দৌলতদিয়া নৌ রোড, এই নৌ রোডের আমি রয়েছে এখন পাটুরিয়ার 3 নম্বর ফেরিঘাট এলাকায়। এই তো আমি যদি বলতে চাই যে ঈদের ঘরমুখ যাত্রীদের অবস্থা বলতে, তাহলে বলতে হয় যে এবছর কিন্তু একদম স্বস্তির একটি যাত্রায় কিন্তু আপনার ঈদের ঘরমুখ যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছতে পারছে। এবছর কিন্তু এখন পর্যন্ত কোনো রকম যানজট এবং কোনো ভোগান্তির খবর আমরা পাইনি। তো আমরা এ বিষয়ে কথা বলেছি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে। কর্তৃপক্ষ যেটি বলছেন যে এবছর এই 16টি ফেরি ঘাট এলাকায় প্রস্তুত রাখা হয়েছে। 16টি ফেরি দিয়ে যানবাহন আসা মাত্রই পারাপার করা হচ্ছে। সেক্ষেত্রে কোনো রকম কোনো এখন পর্যন্ত কোনো যানজট এবং কোনো ভোগান্তির পাওয়া হয়নি। এবং এই ক্ষেত্রে আমরা কথা বলেছি পুলিশ প্রশাসনের সাথে এবং জেলা প্রশাসনের সাথে। পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন যেটি বলছেন যে প্রায় 1200 পুলিশ সদস্য ঢাকা রিসা মহাসড়ক এবং পাটুরিয়া ঘাট এলাকায় তারা অবস্থান করছেন। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তারা মাঠে রয়েছে, যাতে কোনো এই ঈদে ঘরমুখ যাত্রীদের ভোগান্তি না হয় সেজন্য তারা টহল দিচ্ছেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, মলম পার্টি, ছিনতাই, বিভিন্ন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই ঘটনা না ঘটে সেজন্য তারা তৎপর রয়েছে। এছাড়া এই দেশের যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে মানুষজনের যে ঘরে তারা যে ঢাকা ছেড়ে ঘরে ঈদের স্বজনদের সাথে ঈদ করতে যে বাড়ি যাচ্ছেন, তারা কিন্তু এই বছর আসলে সত্যিতেই তারা বাড়ি ফিরছেন এবং কোন রকম কোনো ভোগান্তি নেই এই পাটুরিয়া দৌলতদিয়া নৌঘাটে। ইশিকা, এই ছিল আমার কাছে ঈদে ঘরমুখ যাত্রীদের পাটুরিয়া ঘাট থেকে আমার কাছে সর্বশেষ খবর। আলিম, অনেক ধন্যবাদ আপনাকে। এই যাত্রার খবর জানাতে যুক্ত ছিলেন ঢাকা, গাজীপুর, সাভার, টাঙ্গাইল এবং মানিকগঞ্জের প্রতিনিধিরা। দেশের বিভিন্ন স্থানে সকালে আঘাত এনেছে বজ্রসহ কালবৈশাখী ঝড়। পিরোজপুর সদরে গাছ চাপায় এক নারীর মৃত্যু হয়েছে, আহত আরও 9 জন। বাগেরহাটেও বজ্রসহ তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী, এতে বেশ কিছু গাছপালা উপড়ে গেছে। বাগেরহাট থেকে সহকর্মী এস সোহান এবং পিরোজপুর থেকে হাসিবুল ইসলাম হাসানের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফুটেজ দেখে মনে হতে পারে রাতের দৃশ্য, কিন্তু না। ঘড়ির কাঁটায় তখন সময় 9টা বেজে 40 মিনিট। কালবৈশাখীর কবলে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলা। এরপরেই বজ্রপাত ও ঝোড়ো বাতাসের সাথে শুরু হয় প্রবল বৃষ্টি। একটানা চলে বেলা 10:15 পর্যন্ত। এতে দক্ষিণের জেলা বাগেরহাটের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। একই সঙ্গে ঝোড়ো বাতাস আর বৃষ্টিতে বিভিন্ন স্থানে উপড়ে পড়ে গাছ, কোথাও কোথাও ভেঙে পড়ে বিলবোর্ড। এদিকে উপকূলীয় আরেক জেলা পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়েছে বেশ কিছু এলাকা। গাছ উপড়ে বিভিন্ন সড়কে যান চলাচল বিঘ্নিত হয়েছে, ভেঙে পড়েছে বেশ কিছু ঘরবাড়ি। বেশ কয়েকজনের আহত হওয়ার খবরও পাওয়া গেছে জেলায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। 2 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। সকাল 10টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এই সময় বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন মাউরো ভিয়েরা। দুপুরে বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে এবং বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এরপরে 2 মন্ত্রী অংশ নেবেন সংবাদ সম্মেলনে। সোমবার সকালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে।
এছাড়া স্কয়ার ও বেক্সিমকো ওষুধ শিল্প কারখানা পরিদর্শন করবেন তিনি। ওই দিন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে একটি বক্তৃতায় অংশ নেবেন। পরে রাতেই ঢাকা ছাড়বেন মাউরো ভিয়েরা। ঈদকে ঘিরে শপিং মলের মতো অনলাইনেও জমজমাট কেনাবেচা। ফেসবুক পেজ ও ই কমার্স সাইটে প্রতারণার অভিযোগ করেছেন অনেকে। চটকদার বিজ্ঞাপনে এক পণ্য অর্ডার করার পর মিলছে অন্য পণ্য। তার উপর বিকাশে আগাম পেমেন্টের পর ফেসবুক পেজে ব্লক করে দেয়া হচ্ছে ক্রেতাদের। এই অবস্থায় অনলাইন কেনাকাটায় সতর্কতা অবলম্বনের পরামর্শ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। ঈদকে সামনে রেখে জমজমাট রাজধানীর বিভিন্ন শপিং মলগুলো। ফুটপাত থেকে শুরু করে মূল দোকান, কোথাও যেন পা ফেলারও জায়গা নেই। কেউ কিনছেন, কেউ দেখছেন, আবার কেউ বা ঘুরছেন। শপিং মলের এসব ভিড় যাদের জন্য অস্বস্তির, তাদের ভরসা অনলাইন শপিং। তাই তো ফেসবুকের বিভিন্ন জামাকাপড়ের পেজ ও অনলাইন শপিংয়ের ই কমার্স সাইটগুলো ঈদকে সামনে রেখে বেশ জনপ্রিয় হচ্ছে। এই সুযোগটাই কাজে লাগাচ্ছেন কিছু প্রতারক চক্র। অনলাইনে ঈদ ছাড়ের নামে চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের সঙ্গে করছেন প্রতারণা। আমি ফেসবুক থেকে এর আগে 2-3 বার প্রোডাক্ট কিনছি, তো আমি ছবিতে যেরকম দেখছি সেরকমটা আমি বাস্তবে মিল পাইনি। আমার ওয়াইফ অনলাইনে অনেকগুলো প্রোডাক্ট কিনছে, ঠিক মতন উনি হাতে পায় নাই। আর আমিও ওনাকে বলি কেন অনলাইন বিশ্বাস করো, অনলাইনের প্রোডাক্ট তো ঠিক মতন ভালো দেয় না। আমি আসলে পেজ থেকে অনেক কালারফুল একটা কোটি পছন্দ করছিলাম। পছন্দ করার পর আমি যখন এটা ডেলিভারি নিলাম, একদম অনেক ফেড। ভুক্তভোগীদের অভিযোগ, ছবিতে দেখানো আর হাতে আসা পণ্যের মধ্যে থাকে বিরাট ফারাক। আবার কেউ কেউ পণ্য অর্ডার করে অগ্রিম বিকাশে টাকা পেমেন্ট করলেই মুহূর্তে খোলস পাল্টে ফেলে অনলাইন পেজ। আমি একদিন রাতে ফেসবুক চালাচ্ছি, তখন আমি স্ক্রল করতে করতে একটা প্রোডাক্ট দেখি। তখন আমি টাকা পে করছি, আমার রেসপন্স দেয় নাই। আমাকে 3 দিন পর প্রোডাক্ট দেওয়ার কথা ছিল, দেয় নাই, ব্লক করে দিয়েছে। আমি একটা ফেসবুক থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছি, দেন প্রোডাক্টটা অর্ডার করে ইভেন আমি কিছু টাকা বিকাশে পেমেন্টও করেছি। হ্যাঁ, তো ওরা আসলে দেবে। তো 2-1 দিন যাবত ওদের নক দিচ্ছি, প্রোডাক্টটা আমি পাচ্ছি না। 1 সপ্তাহ হয়েছে, আমাকে ব্লক করে দিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অনলাইন প্রতারণা কমেছে বলে দাবি ডিবি প্রধানের। জানান, ঈদকে ঘিরে অনলাইন প্রতারণা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। ঈদের পূর্ব মুহূর্তে একাধিক প্রতারক চক্র যেমন মাঠে থাকে, আবার আমাদের ডিবির যে দক্ষ কর্মকর্তা যারা আছে সবাই কিন্তু মাঠে থাকে। কারণ আমরা আমাদের সাইবার রিলেটেড যে ক্রাইমগুলি হয়, আমাদের সাইবার টিম আছে, তারাও খোঁজখবর রাখে। যে বিভিন্ন কমপ্লেন যেটা আমরা পাচ্ছি, যেটা হচ্ছে যে ড্রেস অর্ডারের ক্ষেত্রে, কোনো গিফট অর্ডারের ক্ষেত্রে, অথবা জাল নোট তৈরি করে বিভিন্ন মার্কেটে গিয়ে জাল নোট ব্যবহার করে তারা প্রতারণা করছে। অনলাইন কেনাকাটায় ক্রেতাদের সচেতন থাকারও আহ্বান জানান হারুনুর রশিদ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত পবিত্র লাইলাতুল কদর। মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল, মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধির জন্য দোয়া। এই দিনে, এই রাত্রিতে যারা ইবাদত করবে, মুসলমান যারা ইবাদত করবে, তারা আল্লাহর নিকটবর্তী হতে পারবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করাই হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। নিজের দয়ার জন্য কিছু চাবো, আমার যত পাপ পিছের গুনাহ আছে যা যেন আল্লাহ মাফ করে দেয়। বান্দরবানে ব্রিফ করছেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন। এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছে সেখানে। জুন মাসে ঠিক এই জায়গায় এসে আমি আপনাদের পরিষ্কার একটা কিছু তথ্য দিয়েছিলাম। আপনারা যেদিন ওই দিন ছিলেন যারা, তারা অবশ্যই মনে আছে। আমি বলেছিলাম যে KNF কুকি চীনের যতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তারা যে সমস্ত মূল ঘাঁটি তৈরি করেছিল বাংলাদেশের ভিতরে, সবগুলোই আমরা দখলে নিয়েছি এবং তাদেরকে কিন্তু আমরা বিতাড়ন করেছিলাম। তারপরে তারা শান্তি ছত্রছায়ায় ধীরে ধীরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, চুরি, ডাকাতি, ছিনতাই। তো যাই হোক, যখন তারা তাদের উদ্দেশ্য জাহির করে ফেলেছে, আমরা এখন সরকারের ওভারঅল স্ট্র্যাটেজি সামগ্রিকভাবে বাংলাদেশের সরকারের সমস্তগুলো অর্গান, আমাদের সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং অন্যান্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সব সমন্বিতভাবে আমরা এই পরিস্থিতির মোকাবেলা করব। বাংলাদেশ সেনাবাহিনীর
যে দায়িত্বগুলো পালন করা, বিশেষ করে যৌথ অভিযানে নেতৃত্ব দেয়া, সেইগুলো আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের অলরেডি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়ে গেছে। কিছু কার্যক্রম দৃশ্যমান, কিছু কার্যক্রম আপনারা দেখতে পাবেন না, বাট এর ফল আপনারা সময় মতো পাবেন ইনশাল্লাহ। আমি আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই যে আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার। বাংলাদেশের জনগণের শান্তির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা করণীয়, মাননীয় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সেটাই করতে হবে এবং ইনশাল্লাহ আমরা সেটা বাস্তবায়নে সক্ষম হব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি। আমরা যেটা জানছিলাম যে এই আতঙ্ক দূর করার জন্যই তো আমরা সশরীরে এখানে আসছি এবং যা আমাদের করণীয় সর্বাত্মকভাবে করেছি। আপনারা ইতিমধ্যে বোধহয় জেনেছেন, গতকাল রাত্রে কিন্তু কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং কিছু অস্ত্র উদ্ধার করেছে। একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তাদেরকে শুরুতে আমরা একটু বিশ্বাস করেছিলাম যে শান্তি আলোচনা হচ্ছে, যেহেতু শান্তি আলোচনা শেষ হয়নি, শান্তির ভিতরেই শেষ হবে, কিন্তু এর ভিতরে এই অশান্তি সৃষ্টি হয়েছে। তার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইনশাল্লাহ জনগণের ভিতর শান্তি ফিরে আসবে এবং দেখতে পারবে যে এই সন্ত্রাসীদের কোনো জায়গা বাংলাদেশে না। এবং বাংলাদেশের প্রতিটি অর্গান, আমি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে বলতে পারি, বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণরূপে সক্ষম এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইনশাল্লাহ। তাহলে আমরা বলতে পারি কি না যে তাহলে অভিযান আপনাদের চলছে বা চলমান রয়েছে? এটা আমরা বলতে অভিযান চলমান রয়েছে, নজরদারি জায়গাটা অভিযান চলমান রয়েছে। যা আমি বলেছি তো, এটা একটা সমন্বিত প্রচেষ্টা। গোয়েন্দারা কাজ করছেন তাদের ক্ষেত্র থেকে, তাদের যেটা করণীয় সেটা করছে। বিজিবির যে কাজ করণীয় সেটা তারা করছে। র্যাবের যেটা করণীয় সেটা তারা করছে। পুলিশের যেটা করণীয় পুলিশ সেটা করছে। আনসার ভিডিপির যেটা করণীয় সেটা তারা করছে। সেনাবাহিনীর যা করণীয় সেনাবাহিনী তা করছে। সব কিছুর আমরা আবার সমন্বয় করছি একসাথে। এটা কোনো আইসোলেটেড কোনো অপারেশন হচ্ছে না, সবাই সমন্বিতভাবে হচ্ছে। ইনশাল্লাহ এখানে আমরা গভর্নমেন্ট যেটা চাচ্ছে, গভর্নমেন্টের ওভারঅল স্ট্র্যাটেজির ভিতরে থেকেই আমরা আমাদের উদ্দেশ্য বাস্তবায়িত করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি। জরুরি অপারেশন আপনি বুঝতে হবে, আমরা কি কারোর বিরুদ্ধে যুদ্ধ, ওখানে যদি একটা ফোর্স ডিফেন্স নিয়ে থাকতো, আমি যে অ্যাটাক করে দিলাম, এরকম কেউ ডিফেন্স নিয়ে কোথাও আছে? আপনি জানেন কোথায় কে লুকিয়ে আছে? বাংলাদেশের পাড়ার ভিতর, জনগণের ভিতর কেউ যদি লুকায়, আমি তো বাংলাদেশের মানুষের পরে যে আমরা কি হামলা করব? সো আমাদের তথ্য নিশ্চিত হতে হবে কোথায় কে আছে। ধীরে ধীরে এইগুলো ক্ল্যান্ডেস্টাইন অপারেশন, কোনো জায়গায় কম্বাইন্ড অপারেশন, কোনো জায়গায় যদি ডাইরেক্ট কনফ্রন্টেশনালে যেতে হয় সেটা পরিস্থিতি অনুযায়ী যাওয়া হবে। এখনই তো আপনি যদি আমাকে নির্দিষ্ট বলে স্যার ওই জায়গায় দেখা যাচ্ছে সন্ত্রাসী, আমরা যে সাথে এলিমিনেট করে ফেলবো, বাট তারা তো কোনো রকম কোনো কিছু জনগণের সাথে অস্ত্র ফেলে টুকটাক জায়গায় মিশে সারা জায়গায় কোথায় কোথায় আছে সেইগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। নাথান এখন কোথায় আছে? আপনারা ইন্টারপোলের সহায়তা চাওয়া হচ্ছে বলে একটা খবর আমাদের কাছে আছে। এই ব্যাপারে বক্তব্য আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিচ্ছে। যারা দিচ্ছে তার ভিতর আমি আবার আরেকটা বক্তব্য দিয়ে অন্য কিছু মানে পরিস্থিতি সৃষ্টি করতে চাই না। যার যেটা কনসার্ন সেটা তার কাছ থেকে জানবেন। আগাম তথ্য ছিল কিনা এই কেএনএফ এর যে এইবারের উত্থানটা, এই বিষয়ে কোনো আগাম তথ্য ছিল কিনা? আগাম তথ্য থাকলে তো আমরা ডেফিনেটলি প্রয়োজনীয় ব্যবস্থা নিতাম। আমরা তো তাদেরকে বিশ্বাস করেছি। আমরা তো দেখছি চলমান, তারা তো 2 বার বসেছে শান্তি চুক্তি, 3য়বারও বসার কথা। তারা কি কোনো সময় বলেছে না এটা হবে না, আমরা এটা করছি না, মানি না? 31 তারিখে ইস্টার সানডে সেলিব্রেট করার জন্য আমাদের তত্ত্বাবধানে এই রুমা জোনেই 38টা কেক বিভিন্ন চার্চে আমরা দিয়েছি। খুব সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি। 31 তারিখে বেথেলপাড়ার ভিতরে যে আমরা দিয়ে আসলাম, ওয়ারএস 2 তারিখে এই ঘটনা। আপনি বন্ধুত্ব সব কিছু ঠিক আছে, ভিতরে ভিতরে আপনি কিছু করলে মানুষের মনের ভিতরে তো ঢোকা যায় না। তো ভিতরে কোনো কিছু ষড়যন্ত্র, এই একটা আমার মনে হয় এটা যেটুকু আমি শুনছি কর্তৃপক্ষের কাছ থেকে, যেটা সবাই এগুলোতে জড়ি না। কিছু শান্তি চাই, কিছু কিছু আছে যারা চাচ্ছে না, তো সেগুলোকে এলিমিনেট করা হবে। ফেসবুক পেজে
বান্দরবানে ব্রিফ করছেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন। দেখছেন সংবাদ দুপুর। আগেই জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে সকালে আঘাত এনেছে বজ্রসহ কালবৈশাখী ঝড়। পিরোজপুর সদরে গাছ চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আরো জানাতে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল হাসান হাসিব। হাসিব, পিরোজপুরে কালবৈশাখীর তাণ্ডবে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে? বলে রাখি যে আজ সকাল 9:30 থেকেই একটি কালবৈশাখী ঝড় পিরোজপুর শহর সহ পৌর এলাকায় এছাড়া বেশ কয়েকটি ইউনিয়নে ব্যাপক তাণ্ডব লীলা চলেছে এবং এই তাণ্ডব লীলার কারণে মোটামুটি পিরোজপুরের বেশ আদাবাঁকা ঘর সব প্রায় 500 ঘরের মতো ক্ষতি হয়েছে এবং প্রচুর পরিমাণে গাছপালা ভেঙে গেছে এবং এই গাছপালা ভেঙে পড়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন ইতিমধ্যে পিরোজপুর জেলা শহরের সকল এলাকায় এবং ইউনিয়ন পরিষদ সহ। এবং আমি বলে রাখি যে এই গাছপালা ভেঙে যাওয়ার মানে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে পিরোজপুর সদরের রানীপুর এলাকার গাছচাপাপুরে একজন নারী ইতিমধ্যে নিহত হয়েছে এবং 2 জন আহত হয়েছে। এছাড়া আরো খবর সংগ্রহ চলছে, হতাহতের ঘটনা বাড়তে পারে বলে আমরা ধারণা করছি, এরকমই একটা বিষয়। এবং ঘর চাপার কারণে ঘর চাপা এবং রাস্তার উপরে গাছ পড়ে থাকার কারণে যান চলাচল অনেকটা বন্ধ ছিল। তবে ফায়ার সার্ভিস সহ প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজন রাস্তা পরিষ্কারের কাজ ইতিমধ্যে চালু করেছে। এবং আমি আরেকটি বিষয় বলে রাখি যে এই ঝড়ের কারণে ইতিমধ্যে কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এছাড়া ইন্টারনেটের সেবা ব্যাহত হচ্ছে, মোবাইল নেটওয়ার্কের প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে মানুষের এই বিদ্যুৎ না থাকার কারণে। এবং প্রশাসন থেকে বলা হচ্ছে যে তারা যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের নিরূপণ করছেন এবং তাদের সহযোগিতার জন্য ইতিমধ্যে মাঠ প্রশাসন, জেলা প্রশাসন থেকে তারা নেমে পড়েছেন। একটি বিষয় বলে রাখি যে পিরোজপুরের বিদ্যুৎটা বাগেরহাট অঞ্চল থেকে আসে এবং এই কালবৈশাখী ঝড়ে বাগেরহাটের যে আমাদের যে 33 কিমি ভোল্টের লাইন, সেই লাইনের বেশ কিছু বিদ্যুতের খাম পড়ে যাওয়ার কারণে ইতিমধ্যে কিন্তু ব্যাপক সমস্যা হয়েছে। তবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান জানিয়েছেন শহরের মানুষের এবং ইউনিয়ন পরিষদের মানুষের সহযোগিতার জন্য প্রশাসন সর্বাত্মক পাশে আছে এবং গাছপালা নিরসন সহ ঘরবাড়ি যাতে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেটার ব্যবস্থা ইতিমধ্যে করছেন। ইশিকা, এই ছিল আমার কাছে সর্বশেষ কালবৈশাখীর বিষয়। হাসিব, অনেক ধন্যবাদ আপনাকে। কালবৈশাখীর তাণ্ডব নিয়ে বিস্তারিত জানছিলাম পিরোজপুর থেকে সহকর্মীর কাছে। দেখছেন সংবাদ দুপুর।